আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 14 অক্টোবর 27 আশ্বিন মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা, আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টে। বেহাল রামনগর বাইপাসে স্তব্ধ যান চলাচল, সার্ভিস রোড সচল করার দাবি জেডপি সদস্যের। মৃত্যু রহস্য উদ্ধারের চাপে সরকার, তদন্তের অগ্রগতি নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক পুলিশের। ন্যায় চাই 10 দিনে, জুবিন পত্নী গরিমার সমর্থনে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ আন্দোলন। কাল 15 অক্টোবর এডিআরই চতুর্থ শ্রেণীর ফলাফল ঘোষণা। ডিব্রুগড়ে চা জনগোষ্ঠীর এসটি মর্যাদা সহ বিভিন্ন দাবিতে বিশাল গণসমাবেশ। জুয়া ও মদের আসরে হানা, জনতার হাতে আটকে গেলেন সার্কল অফিসের বড়বাবু সহ 4 জন। এবং সর্বশেষ খবরটি হলো, কর্ণাটকে নিষিদ্ধ হতে চলেছে আরএসএস, মুখ্যমন্ত্রীকে চিঠি খাড়গে পুত্রের, কড়া প্রতিক্রিয়া বিজেপির। এবারে শুনুন বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা শুনতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই ধরনের মামলা আদালতে শোনা হবে না। বেঞ্চের মন্তব্য, যেখানে খুশি যান, এখানে এই মামলা শোনা হবে না। একই সঙ্গে আবেদনকারীকে পরামর্শ দেওয়া হয়েছে, তিনি চাইলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন। মামলাটি দায়ের করেছিলেন রোহিত পান্ডে নামে এক ব্যক্তি। তার দাবি ছিল 2024 সালের লোকসভা ভোটে ভোটার তালিকায় কারচুপি হয়েছে এবং এ বিষয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করা উচিত। পান্ডে জানান, তিনি নিজস্ব অনুসন্ধান চালিয়ে বহু অনিয়মের প্রমাণ পেয়েছেন। আদালতের বক্তব্য, এটি জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য নয়। কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করতে বলা হয় তাকে। রোহিত পান্ডের বক্তব্য, তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। তাই আদালতের কাছে অনুরোধ ছিল, কমিশনকে পদক্ষেপ করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক, কিন্তু আদালত সেই আবেদনও খারিজ করে দেয়। এই মামলার সূত্রপাত রাহুল গান্ধীর এক সাংবাদিক বৈঠক থেকে। 7 আগস্ট লোকসভার বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন, বিজেপি এবং নির্বাচন কমিশনের আঘাতের মাধ্যমে অন্তত 25টি আসনে ভোট চুরি হয়েছে। তার দাবি, এই আসনগুলিতে জয় পরাজয়ের ব্যবধান 33,000-এরও কম। কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের উদাহরণ দিয়ে রাহুল বলেন, শুধু ওই কেন্দ্রেই 1 লক্ষের বেশি ভোট জালিয়াতি হয়েছে। রাহুলের দাবি অনুযায়ী সেখানে 11,965 জন ডুপ্লিকেট ভোটার, 40,009 জন ভুয়া ভোটার, একই ঠিকানায় 10,452 জনের নাম, 4,132 জনের ভুল ছবি এবং ফর্ম 6 এর অপব্যবহার করেছেন 33,692 জন। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। নির্বাচন কমিশন অবশ্য রাহুলের অভিযোগ একেবারেই গুরুত্ব দেয়নি। কর্ণাটকের মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দেন, রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুতর, তাই কংগ্রেসের উচিত সমস্ত তথ্য প্রমাণ কমিশনের হাতে তুলে দেওয়া, না হলে জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করুন। 17 আগস্ট মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাহুল গান্ধীকে 1 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিলেন, তবে এখনও পর্যন্ত রাহুলের তরফে সেই নথি জমা পড়েনি বলে সূত্রের খবর। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর স্পষ্ট, আপাতত রাহুলের ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে আদালতের পথে কোনো নতুন অগ্রগতি হচ্ছে না। এখন নজর, কমিশন এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ করে কিনা। পরবর্তী খবর, মৃত্যু রহস্য উদ্ধারের চাপে সরকার, তদন্তের অগ্রগতি নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক পুলিশের। ন্যায় চাই 10 দিনে, গরিমার সমর্থনে সামাজিক মাধ্যমে আন্দোলন। মাত্র 10 দিনের মধ্যে জুবিনকে ন্যায় দেওয়ার দাবিটা তুলেছিলেন পত্নী গরিমা শইকিয়া গর্গ। সেখান থেকে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন এক গণ আন্দোলন। হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন গর্গ। শিল্পী, সাহিত্যিক, সিনেমার কলাকুশলী থেকে শুরু করে আমজনতার হাজার হাজার পোস্ট সামাজিক মাধ্যমে ন্যায় চাই জুবিনের।
ফেসবুক এক্স হ্যান্ডেলে প্রচুর লোক জুড়ছেন সেই ডিজিটাল আন্দোলনে। সকলের দাবি জুবিনের মৃত্যু রহস্য উদ্ধার হোক। ফলে জুবিনের জন্য ন্যায় চেয়ে নতুন করে এক গণচেতনার সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। এতে চাপ বেড়েছে সরকারের উপর, কারণ ঘটনার 24 দিন পরও মৃত্যু রহস্য উদ্ধারে এতটুকু এগোতে পারেনি পুলিশ। কিন্তু মাত্র 10 দিনের মধ্যে তদন্তের প্রক্রিয়া শেষ করে জুবিনকে ন্যায় দেওয়া যে সম্ভব নয় সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু জুবিন গর্গের পত্নীও যে আর ভরসা রাখতে পারছে না সরকারের তদন্তে, সেটা পরিষ্কার হয়ে গেছে। তাই চাপের মুখে তদন্ত প্রক্রিয়ার মধ্যেই বারবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে হচ্ছে এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তাকে। সিঙ্গাপুরে গিয়ে তদন্ত করার বিষয় থেকে শুরু করে ভিসেরা পোস্টমর্টেম রিপোর্ট জনসমক্ষে নিয়ে না আসা অনেক কিছু প্রকাশ্যে আনছেন তিনি। কিন্তু জুবিনের অনুরাগী আসামের জনগণ তাতেও আশ্বস্ত হচ্ছেন না দেখে সরকারের নির্দেশে মঙ্গলবার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকও করবেন পুলিশ কর্তারা। মৃত্যুর তদন্ত কত দূর এগিয়েছে সেটা অবগত করবেন তাদের। কিন্তু তদন্তের মাঝপথে এভাবে তদন্তকারী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তদন্তকারীদের বৈঠক বিরল ঘটনা। তবে খবর হচ্ছে সাহিত্যিক সাংবাদিক অনুরাধা শর্মা পূজারী, গীতিকার রাহুল গৌতম শর্মা, প্রযোজক সামন্ত গৌতম, চলচ্চিত্র সমালোচক শিবানু বোরা, চিকিৎসক হিতেশ বড়ুয়া, ফণীন্দ্র কুমার দেব শর্মা, সাংবাদিক মনোজ কুমার গোস্বামী, অতনু ভূঁইয়া, রাজদীপ বাইলুং বড়ুয়া, প্রাঞ্জল শর্মা, আসুর উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য, সভাপতি উৎপল শর্মা প্রমুখদের বৈঠকে ডাকা হয়েছে। কিন্তু তদন্তের অগ্রগতি নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিলেও পত্নীর দাবি অনুযায়ী 10 দিনের মধ্যে জুবিনকে ন্যায় দেওয়া যাবে কিনা সেটা বলতে পারেননি এসআইটি প্রধান। গরিমা গর্গের সময়সীমা নিয়ে মুন্না প্রসাদ গুপ্তা বলেন, আইনে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যেই তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট দাখিল করা হবে। তবে এসআইটি এখনও সিঙ্গাপুরে জুবিনের সঙ্গীদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সোমবার সিঙ্গাপুর থেকে এসে আরও 4 প্রবাসী অসমিয়া সাক্ষ্য দিয়েছেন এসআইটির সামনে। এখন অবধি ইয়টে থাকা প্রয়াত জুবিনের 5 সঙ্গীর সাক্ষ্য নিয়েছে এসআইটি। পরবর্তী খবর, ডিব্রুগড় জেলায় 4 জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ এসটি অর্থাৎ অনুসূচিত জনজাতি মর্যাদা সহ আরও কয়েকটি দাবিতে রাস্তায় নামেন। এই বিশাল গণসমাবেশের মূল দাবিগুলির মধ্যে রয়েছে এসটি মর্যাদার স্বীকৃতি, দৈনিক মজুরি বৃদ্ধি এবং ভূমির মালিকানা প্রদান। ডিব্রুগড়ের চৌকিডিঙ্গি এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশগ্রহণ করেন। সূত্র অনুযায়ী এই প্রতিবাদের ফলে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতির কারণে কয়েকটি বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছে। এই আন্দোলনের প্রভাব পড়েছে 218টি চা বাগান, প্রায় 24,000 ক্ষুদ্র চা চাষি এবং 70টি কিনাপাত প্রক্রিয়াকরণ কারখানার উপর। কারণ এইসব কর্মক্ষেত্রের অধিকাংশ শ্রমিকই গতকালের সমাবেশে অংশগ্রহণ করেন। এই বিশাল সমাবেশটি আয়োজন করে একাধিক সংগঠনের যৌথ মঞ্চ অর্থাৎ আসাম চা মজদুর সংঘ, আসাম চা জনজাতি ছাত্র সংস্থা, সারা আদিবাসী ছাত্র সংস্থা আসাম, 36 জনজাতি পরিষদ এবং চা জনগোষ্ঠীর জাতীয় মহাসভা। আটসার সভাপতি ধীরাজ গোয়েলা বলেন, আমরা রাজ্যের অন্যতম বৃহৎ জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও চরমভাবে বঞ্চিত। বিজেপি আমাদের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু আমাদের ন্যায্য অধিকার দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ভূমিহীন চা শ্রমিকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। পরবর্তী খবর, জুয়া ও মদের আসরে হানা, জনতার হাতে আটকে গেলেন সার্কল অফিসের বড়বাবু সহ 4 জন। সমাজকে রক্ষা করতে শেষমেশ মাঠে নামতে হলো রামকৃষ্ণনগর থানার অন্তর্গত রাজারামপুর 16 পরিবার এলাকার আমজনতার। এলাকার এক বসত বাড়িতে দীর্ঘদিন ধরে চলছিল জুয়া, মদ্যপান ও অসামাজিক কার্যকলাপ। এতে প্রশাসনের ভূমিকাও ছিল দুর্বল, ফলে পরিবেশ দিন দিন বিষাক্ত হয়ে উঠেছিল। এক কথায় সমস্ত অসামাজিক কার্যকলাপের আতুরঘরে পরিণত হয়েছিল। এমতাবস্থা দেখে স্থানীয়রা তাদের পুঞ্জীবিত ক্ষোভ আর আটকে রাখতে পারেনি। রবিবার রাতে জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটে। ক্ষুব্ধ জনতা ধৈর্য হারিয়ে ওই বাড়িতে হানা দেয়। এই আকস্মিক অভিযানে চমকে উঠে পুরো এলাকা। জনতা যখন বাড়িটি ঘিরে ধরে তখন দেখা যায় ভেতরে কয়েকজন ব্যক্তি জুয়ার টেবিলে বসে মদ্যপ অবস্থায় মাতলামি করছে।
ঘটনাস্থল থেকে 4 জনকে হাতে নাতে ধরে ফেলেন ক্ষুব্ধ বাসিন্দারা। তাদের মধ্যে ছিলেন রামকৃষ্ণগড় সার্কেল অফিসের বড়বাবু সহ আরেক কর্মী। হানার পর এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয়রা 4 জনকে পুলিশের হাতে তুলে দিতে গেলে পরিস্থিতি অন্য মোড় নেয়, উত্তপ্ত আকার ধারণ করে। অভিযোগ, পুলিশ প্রথমে বড়বাবুকে রক্ষা করার চেষ্টা করে, তাতেই জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শুরু হয় ধস্তাধস্তি ও উত্তপ্ত বাকবিতণ্ডা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রামকৃষ্ণনগর থানার অতিরিক্ত পুলিশ বাহিনী এবং এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও ছুটে আসেন। তাদের মধ্যস্থতায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ 4 জনকে থানায় নিয়ে যায়, সঙ্গে বাজেয়াপ্ত করে কয়েকটি গাড়ি ও বাইক। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার মূল অভিযুক্ত বাড়ির মালিক অভিযানের পর থেকেই পলাতক, তাকে ধরতে তল্লাশি চলছে। প্রতিবেশীদের অভিযোগ, ঘুষ পদবীর এক ব্যক্তির বাড়িতেই প্রতি রাতে চলে জুয়ার আসর, মদ্যপান, এমনকি দেহ ব্যবসার মতো নোংরা কারবার। বহুদিন ধরেই তারা এইসব কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে আসছিলেন, কিন্তু তাতে কোনো ফল মেলেনি। স্থানীয়দের দাবি, প্রশাসন যদি আগে থেকেই নজরদারি চালাতো তবে রাজারামপুরে এভাবে অসামাজিক কার্যকলাপ মাথা তুলতে পারত না। পরবর্তী খবর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএসকে নিষিদ্ধ করার দাবি কংগ্রেস শাসিত কর্ণাটকে। শতবর্ষ প্রাচীন এই সংগঠনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে। তার অভিযোগ, আরএসএস অসাংবিধানিক কার্যকলাপে জড়িত, দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে কর্ণাটকে। কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। শতবর্ষ উপলক্ষে দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করছে আরএসএস। খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংগঠনের সম্মানে ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করেছেন। এহেন পরিস্থিতির মাঝে আরএসএসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রিয়াঙ্ক খাড়গে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠিতে তিনি লিখেছেন, রাজ্যে এই সংগঠনের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করা হোক। জনসমক্ষে অর্থাৎ কোনো স্কুল, খোলা মাঠে এদের যেন কোনো সবার অনুমতি না দেওয়া হয়। এমনকি সরকারি স্থানে আরএসএসের যাবতীয় কার্যকলাপ নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। খাড়গে বলেছেন, আরএসএস তার কার্যকলাপের মাধ্যমে দেশের শিশু ও যুবদের মনে ঘৃণার বীজ বপন করে। পুলিশের অনুমতি ছাড়াই এই সংগঠনের কর্মীরা লাঠি ব্যবহার করে বলে অভিযোগ তার। সরকারি সূত্রের খবর, প্রিয়াঙ্কের চিঠি পাওয়ার পর সেই চিঠি রাজ্যের মুখ্য সচিব শালিনী রাজনীশকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এই সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে এই চিঠির পাল্টা কর্ণাটক সরকার ও প্রিয়াঙ্ককে এক হাত দিয়েছে বিজেপি। রাজ্যের গেরুয়া সভাপতি বিজয় চন্দ্র বলেন, কংগ্রেস সভাপতি পুত্রের আরএসএস সম্পর্কে কোনো ধারণা নেই। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ করেছিল। সেই নিষেধাজ্ঞা কয়েক মাস পর প্রত্যাহার করা হলে 1963 প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সংঘ অংশ নেয়। স্বাধীনতা আন্দোলনে আরএসএসের বিশাল অবদান রয়েছে। পরবর্তী খবর, বেহাল রামনগর বাইপাসে স্তব্ধ যান চলাচল, সার্ভিস রোড সচল করার দাবি জেডপি সদস্যের। বেহাল রামনগর বাইপাস যান চলাচলের অনুপযোগী হয়ে উঠল। ফ্লাইওভারের পাইলিংয়ের কাজ শুরু করতেই সার্ভিস রোডটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আর এতে জটিল হয়ে পড়েছে পরিস্থিতি। জলকাদা মারিয়ে যানবাহনগুলো চলাচল করতে বাধার সম্মুখীন হচ্ছে, যার জন্য দীর্ঘক্ষণ লেগে থাকছে যানজট, ফলে কাঠখড় পোড়াতে হচ্ছে মানুষকে। সোমবার বিষয়টি নিয়ে সরব হন স্থানীয়রা। তারা সার্ভিস রোড যান চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান। শিলচর জেলা পরিষদ সদস্য নূর ইসলামের নেতৃত্বে স্থানীয়রা এদিন নির্মাণ সংস্থার কর্মকর্তাদের কাছে তাদের দাবির কথা জোরালোভাবে তুলে ধরেন। শুধু তাই নয়, কথা বলেন এনএইচআইডিসির এর সঙ্গেও। দাবি জানিয়েছেন বাইপাস সার্ভিস রুটকে অবিলম্বে সচল করে তোলার। নির্মাণ সংস্থাটিও দুদিনের মধ্যে সড়কটির বেহাল দশা কিছুটা গোছানোর প্রতিশ্রুতি দিয়েছে। জেলা পরিষদ সদস্য নূর ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণ সবসময় উন্নয়ন চান। তিনি নিজে উন্নয়নের পক্ষে রয়েছেন, কিন্তু উন্নয়নমূলক প্রকল্পের কাজ যখন শুরু হয় সেই কাজের সঙ্গে পরিষেবাও বহাল রাখতে হয় জনস্বার্থে। কিন্তু রামনগর বাইপাসের 0 পয়েন্টের কাছে ফ্লাইওভারের জন্য পাইলিংয়ের কাজ শুরু হতেই সার্ভিস রোড রীতিমতো অচল হয়ে পড়েছে, যার ফলে মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
একদিকে দুলজোড়ে নাকাল হতে হয় সাধারণ মানুষকে, আর অন্যদিকে বৃষ্টির জলে কাদায় আটকে যাচ্ছে ছোট বড় যানবাহন। ফলে সকাল বিকাল ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকছে।